ক্রিকেটার, তাদের পরিবার বা ক্রিকেট দল নয়, তাসকিন আর আরাফাত সানির এই অবৈধ ঘোষণার মধ্য দিয়ে, তাদের বোলিং অবৈধ ঘোষণার মধ্য দিয়ে ক্রিকেট প্রেমী পুরো বাঙালি জাতি আশাহত এবং পুরো বাঙালি জাতির একভাবে মন ভেঙেছে। সেই খবর আছে সকল খবরের শিরোনামে এবং আছে বিএনপির কাউন্সিল খালেদা জিয়ার বক্তব্য নিয়েও খবরের শিরোনাম। আমি ফারজানা রূপা এই সকল খবর নিয়ে ৭১ জানালে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা খবর নিয়ে আলোচনা করি, জানিয়ে দিই সকল মাধ্যমের প্রধান শিরোনামের খবর। পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল বা স্থানীয় সংবাদ মাধ্যমে কাজ করেন এমন প্রতিনিধিরা যুক্ত হন আমাদের সাথে খবরের আলোচনায় নানান পর্যায়ে। আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন নাইমুল ইসলাম খান, আমাদের অর্থনীতির সম্পাদক। যুক্ত হবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ফেরদৌস হোসেন। আর যে খেলার খবরের কথা বলছিলাম, ক্রিকেট অঙ্গনের কথা বলছিলাম, সাবেক ক্রিকেটার, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত আমাদের সাথে যুক্ত হবেন এবং সহকর্মী দেব চৌধুরী আছেন বেঙ্গালুরুতে, সেখানে থেকে খবর সংগ্রহ করছেন। ক্রিকেটের প্রতি মুহূর্তে বাংলাদেশ দলের কাছাকাছি আছেন তিনিও যুক্ত হবেন আমাদের সাথে। এবং যেমনটা বলছিলাম যে কথা বলবো বিএনপির রাজনীতি নিয়ে এবং থাকবেন রাজনীতিবিদরাও। আমি সবার আগে আসলে দেব চৌধুরীর কাছে জানতে চাইবো। দেব চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১ জানালে এবং আশা করি যে বিপর্যয়ের মুখে পড়েছে বাংলাদেশ ক্রিকেট দল, তার মধ্য থেকে আপনি অন্তত ভালো আছেন বেঙ্গালুরুতে এবং আমাদের ক্রিকেট দলের সকল সদস্য ভালো আছে আশা করি। কেমন দেখছেন ক্রিকেটারদের এই ধাক্কা, তারা কিভাবে নিয়েছে? রূপা, আসলে ক্রিকেট প্লেয়ারদের মধ্যে যাদের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে, ঠিক এখন থেকে ১০-১৫ মিনিট আগে আরাফাত সানির সঙ্গে আমার কথা হয়েছে। তো তিনি ডিনার করতে বেরিয়েছিলেন, ফোন দিয়েছিলাম, তার সঙ্গে কথা হলো। তো আমার যতটুকু মনে হয়েছে যে আরাফাত সানি মেন্টালি প্রিপেয়ার্ড ছিলেন যে এরকম একটা কিছু আসতে যাচ্ছে। এবং আপনি অবশ্যই জেনে থাকবেন যে একবার বাংলাদেশের ঘরোয়া লিগেও আরাফাত সানির বোলিং অ্যাকশন সাসপেক্টেড হয়েছিল এবং তখন যদি আমার যেটা মনে হয় পার্সোনাল ওপিনিয়ন, তখন যদি যথেষ্ট ব্যবস্থা নেওয়া হতো, তার বোলিং অ্যাকশন শুধরানোর চেষ্টা বিসিবির পক্ষ থেকে খুব দায়িত্ব নিয়ে করা হতো, তাহলে হয়তো আজকের এই ঘটনাটা বাংলাদেশ ক্রিকেট দল বা ক্রিকেট ভক্তদের ফেস করতে হতো না। তো আলটিমেটলি আমার যেটা মনে হয় যে তাসকিনের ব্যাপারটা নিয়ে অনেকেই শকড, কারণ তার বোলিং অ্যাকশন নিয়ে এরকম একটা কি বলে যে প্রতিবন্ধকতা তৈরি হতে পারে, এটা বোধহয় কারো ধারণাতেও ছিল না। তাসকিন নিজেও অনেকটা শক। আর একটা ব্যাপার এখানে আমি বলতে চাচ্ছি ফারজানা, যেটা হচ্ছে যে যখন প্রথম একদম ধর্মশালাতে আপনার ৯ তারিখে হল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর এই ঘটনাটা ঘটলো, তখন অনেকেই কিন্তু সার্টেন ছিলেন যে আরাফাত সানি হয়তো বা ব্যান্ড হয়ে যেতে পারেন, কিন্তু তাসকিনের ব্যাপারে অনেকেই পজিটিভ ছিলেন যে না, তাসকিনের কিছু হবে না। তো এখন যখন এই সংবাদটা আসলো আজকে দুপুরে এবং বিকেলের মধ্যেই জানা গেল যে তাসকিনও সাসপেক্টেড বোলিং অ্যাকশনের কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাইরে থাকছেন, তখন এটা বাংলাদেশ দলের জন্য একটা বিনা মেঘে বজ্রপাতের মতো। কেননা আমি বলছি যে আপনি অবশ্যই দেখেছেন বা জেনে থাকবেন যে বাংলাদেশ টিম ২১ তারিখে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ খেলবে এবং আরাফাত সানি এবং তাসকিনের রিপ্লেসমেন্ট বা বদলি হিসেবে শুভাগত হোম চৌধুরীকে নিয়ে আসা হচ্ছে, একই সাথে সাকলাইন সজীবকে, যিনি বাহাতি স্পিনার, তাকে নিয়ে আসা হচ্ছে। এখন এই মুহূর্তে এই সিচুয়েশনগুলোতে যেটা হয় যে এমন গুরুত্বপূর্ণ একটা ম্যাচের আগে আপনি দুটো নিঃসন্দেহে এই ক্ষতির মাত্রা নির্ধারণ করা আসলে কঠিন বাংলাদেশের জন্য। এটি কত বড় ক্ষতি আমরা নিশ্চয়ই আগামী দিনে দেখতে পাবো। আপনার কাছে যদি জানতে চাই যে আপনি বাংলাদেশের দলকে কাছ থেকে দেখছেন এবং আপনি তাদের এক ধরনের প্রস্তুতির কথাও জানালেন আমাদের, যে বিকল্প তারা ২ বোলারকে এরই মধ্যে ডেকে নিয়েছেন। আপনার নিজের বিশ্লেষণ কি বলে? কতদিন পরে আমরা জানি যে এই পরীক্ষার মুখোমুখি আবার তাসকিন এবং আরাফাত সানিকে হতে হবে এবং তারা যখন প্রস্তুত বলে মনে করবেন তখনই তারা আবারও এই যে বায়োমেশিনের পরীক্ষা সেটির মুখোমুখি তারা হতে পারবেন। কবে নাগাদ, কতদিনে তারা নিজেদেরকে প্রস্তুত করতে পারবেন বলে মনে করেন? আপনার ধারণাই জানতে চাই আসলে। রূপা, এই ব্যাপারে আমি ৩টা উদাহরণ টানতে চাই, বাংলাদেশ জাতীয় দলেরই উদাহরণ। আব্দুর রাজ্জাক রাজ, যিনি বাহাতি স্পিনার, আলামিন হোসেন ফাস্ট বোলার এবং সবশেষ
সোহাগ গাজী যিনি ডানহাতি অফ স্পিনার, এই তিনজনের ক্ষেত্রেই বাংলাদেশ এর আগে বা এই তিন ইন্ডিভিজুয়াল এই ধরনের প্রবলেম ফেস করেছেন, অর্থাৎ তাদের বোলিং অ্যাকশন সাসপেক্টেড ছিল এবং তারা অবৈধ প্রমাণিত হয়েছিলেন। তারপর যেটা হয়েছে যে বিসিবি তাদেরকে সহায়তা করেছে, তারা নিজেরা প্র্যাকটিস করেছেন, তাদেরকে কিছু গাইডলাইন দেওয়া হয়েছে এবং সেই গাইডলাইন শুধরে তারা পরীক্ষা দিয়েছেন। কেউ হয়তো 1 মাস পর পরীক্ষা দিয়েছেন, কেউ হয়তো আপনার 25 দিন পর পরীক্ষা দিয়েছেন। এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে যে ইন্ডিভিজুয়াল পরীক্ষাটা দিবেন তার উপরে তিনি বাংলাদেশে ফিরে, অর্থাৎ তাসকিন এবং সানি বাংলাদেশে ফিরে কত দ্রুত গাইডলাইনটা নিয়ে নেন এবং গাইডলাইনটা মেনে তাদেরকে প্র্যাকটিস করেন এবং তাদের নিশ্চয়ই যে বোলিং কোচ আছেন হিট স্ট্রিক, তারও একটি ভূমিকা রাখবার কথা নাকি? অবশ্যই হিট স্ট্রিক পেস বোলিং কোচ তিনি তাসকিনকে গাইডলাইন দেবেন। আজকে বিকেলেই হিট স্ট্রিকের সঙ্গে আমার কথা হয়েছে। ইনফ্যাক্ট হিট স্ট্রিক নিজেও কনফিডেন্ট ছিলেন যে তাসকিনের অ্যাকশনে ওইরকম সাসপেক্টেড কিছু না, কারণ হিট স্ট্রিক প্রায় 12-13 বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছেন, জিম্বাবুয়ে টিমের ক্যাপ্টেন ছিলেন, কোচিং প্রফেশনে আছেন, সেটাও প্রায় 2.5-3 বছর হয়ে গেল। তো ব্যাপারটা তার কাছে ধাক্কার মতো। তিনি নিজেই জানিয়েছেন যে তাসকিনকে যতটুকু সাহায্য করা দরকার তিনি করবেন। তবে এই সিরিজ বা ওয়ার্ল্ড কাপ সেই হিট স্ট্রিকের সঙ্গে চুক্তিটা শেষ হয়ে যাচ্ছে বাংলাদেশের, তবে যাবার আগে তিনি তাসকিনকে হেল্প করে যাবেন। আর আপনি থাকুন আমাদের সাথে, আমরা শুধু জানি যে এগুলো ছোটখাটো ভুল ত্রুটি না, এখানে আন্তর্জাতিক ক্রিকেট রাজনীতিও আছে। এই প্রসঙ্গে আপনার সাথে কথা বলবো। আমাদের সাথে যুক্ত করে নিচ্ছি হাসিবুল হোসেন শান্ত, সাবেক ক্রিকেটার, তাকে তিনি আছেন আমাদের সাথে স্টুডিও। আপনাকে অনেক ধন্যবাদ এবং স্বাগত আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। হাসিব, আপনার কাছে জানতে চাইবো, কখনো আমরা দেখিনি বা হয়তো ঘটেছে আমার অজানা, ক্রিকেটের খবর কিছুটা কম রাখি, আন্তর্জাতিক পশ্চিমা বিশ্বে এই আইসিসির যে দাপট সেটি তুলনামূলকভাবে কম বলে আমাদের মনে হয়। আমরা কখনো দেখিনি, আমি খবর ঘাটছিলাম যে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের কোনো বলারকে এরকম পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে বা তার বোলিং অবৈধ ঘোষণা করেছে, এরকম কোনো খবর চোখে পড়েনি। এটি কি কেবল বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তানের নিয়তি? আসলে সত্যি কথা বলতে যে ওদের যে সাইটগুলি যাদের দেশের নাম বলছে তারা আসলে এরকম কিন্তু কোনো সাসপেক্ট আসেনি বা ইলিগাল বলার হিসেবে যে তাদেরকে প্রমাণিত কিছু নাই। আর এখানে একটা জিনিস হচ্ছে যে আইসিসির যে এই যে তাদের যে টেস্টটা করলো যে বোলিং এর অ্যাকশনে তাদের ফল্ট আছে, সেটা কিন্তু আগে যে কোম্পানিটি ছিল ইউলিফট একটি কোম্পানি ছিল, যে তারা বলছেন যে এখন যে যারা বোলিং যে মেশিনগুলি ইউজ করা হচ্ছে যে তাদের হাত ঠিক আছে কিনা, সেই মেশিনগুলি কিন্তু অনেক আগের মেশিন এবং তাদের যে এত তাড়াতাড়ি তারা যে রিপোর্টটা দিচ্ছে সেটা সঠিক হচ্ছে না। এবং এটা নিয়ে কিন্তু আইসিসির সাথে অনেক ধরনের বাদ বিতর্কতা চলছে। তো আমার মনে হয় যে চেন্নাইতে যে টেস্টটি হয়েছে সেখানে আরাফাত সানির অ্যাকশন থেকে একটু হলেও আসতে পারে অবৈধ বোলিং, বাট তাসকিনের ক্ষেত্রে আমি বলবো সম্পূর্ণ এটা আসলে তাকে কোনোভাবে আমাদের দেশকে কোনোভাবে ঠেকানোর জন্য কিন্তু এ ধরনের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে আমার কাছে মনে হয়। কারণ এত তাড়াতাড়ি একটা বলারের অ্যাকশন ইনলিগাল বলা আসলে যুক্তি মনে হয় না আমার কাছে। হাসিব, তাহলে কি এই যে আইসিসি এটি তো হচ্ছে ক্রিকেটের সুপ্রিম কোর্ট, ফলে এর বিরুদ্ধে অনেক প্রশ্ন থাকলেও তো এর উপরে আর কোনো জায়গা নেই যেখানে নালিশ জানানো হতে পারে বা এই তাদের এই নির্দেশনা অবৈধ বা প্রত্যাহার হতে পারে, সেরকম কোনো আপিল জানানোর তার সুযোগ নেই এটি মেনে নেওয়া ছাড়া। এখানে বোর্ডের যারা আছেন উদ্যত কর্মকর্তা তাদের কিছু উদ্যোগ নেওয়া উচিত। আসলে আমাদের যে চেন্নাই থেকে যে রিপোর্টটা দিয়েছে সেটা কি সঠিক কিনা, তাদের মেশিন ঠিক মতন অ্যানালাইসিস করতে পারে কিনা, সেগুলো আসলে আমাদের একটু বোর্ডের কর্মকর্তাদের জানা উচিত, দেখা উচিত এবং সেই সাথে তাদেরকে উদ্যোগ নেওয়া উচিত যে আমাদের যে যারা ভালো খেলেন তাদের বিরুদ্ধেই কিন্তু দেখা যায় যে 2 দিন পর কিন্তু একটা না একটা অভিযোগ নিয়ে আসছে আইসিসি। এবং যদি দেখেন যদি বাংলাদেশের ক্রিকেট কিন্তু ভালো উপর দিকে উঠছে, আপনি যদি বাণিজ্যিক দিক দিয়ে দেখেন ইন্ডিয়ার অনেক টিভি চ্যানেলগুলির থেকে আগে যারা বাংলাদেশে খেলা হতো তারা কিন্তু দেখা যেত যে তাদের কাছ থেকে ফ্র্যাঞ্চাইজ কিনতে হতো, এখন কিন্তু বাংলাদেশ ডাইরেক্ট সেই সব টিভি চ্যানেলগুলি নিজেরাই কিনে নিয়ে আসে। আমরা বলবো এইখানেও কিন্তু অনেকটা হয়তো বা আমি নট শিওর হতে পারে এখানেও কিছু একটা জিনিস থাকতে পারে যেটা আমাদের দেশকে মানে অর্থনীতির যে রাজনীতি সেটিও থাকতে পারে। হাসিব, আপনি থাকুন আমাদের সাথে, আমি দেব চৌধুরীর কাছে আবার ফিরবো স্টুডিও থেকে ঘুরে। বিশেষ করে হচ্ছে দেব চৌধুরী, আপনার যে ক্রিকেট
খবর কভার করার অভিজ্ঞতা, তাতে কি মনে করেন কিনা যে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের খেলোয়াড়রা একেবারে ত্রুটিমুক্ত, সেরকম মনে হয়েছে কিনা যে সব দায় কেন এই নতুন উঠে আসা দেশগুলোর কাঁধে বারবার চাপছে? আপনার সেই বিশ্লেষণ শুনতে চাই। তার আগে নাঈমুল ইসলাম খান, এবং জানিয়ে দিতে চাই আমাদের সাথে যুক্ত হয়েছেন ফেরদৌস হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। নাঈমুল ইসলাম খান, এই যে ক্রিকেট রাজনীতি, এটা দফায় দফায় বাংলাদেশ শিকার হচ্ছে, অনেক কঠিন পরীক্ষার মধ্য দিয়ে বাংলাদেশের ক্রিকেটারদের যেতে হচ্ছে। এই রাজনীতির মোকাবেলা আসলে কিভাবে করা সম্ভব? এটা খেলা দিয়ে খেলা দিয়েই, এবং আমাদের মানে আমরা করছি, কিন্তু আমরা কিন্তু এই বাধাগুলো বিভিন্ন রকম বাধা, আমাদের তো মাঝখানে টেস্ট স্ট্যাটাস যায় এরকম একটা সময় হয়েছিল, এই মোরল রায়, তখন আবার এই মোরলামিতে ভারতও যুক্ত হয়ে গিয়েছিল, ভারতও আমাদের বিরুদ্ধে গিয়েছিল। এখনো তো এমন কথা আমরা শুনি যে আইসিসির কথাই ভারতের কথা। না, আইসিসির কথা অনেক ক্ষেত্রেই ভারতের কথা, কারণ আইসিসির অনেক কিছুই নির্ভর করে ভারতীয় ফিনান্সের উপর। সুতরাং ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ডের একটা বিরাট প্রভাব থাকে আইসিসির উপরে। তারা এটা কি অনেকটা এইরকম নাঈমুল ইসলাম খান, যে যারা আমাদের বিজ্ঞাপন দেন তাদের বিরুদ্ধে খবর প্রচারে আমরা অনেক স্পর্শকাতর, একেবারে ওইটাই, ওই রকম না, ওইটাই। সুতরাং ওইটা করতে হলে কি করতে হয়, যে ওই আমরা যেমন পত্রিকা, এটা মোকাবেলা করার জন্য হলো যে প্রথম দিকে একটু কম্প্রোমাইজ করে টোরে শক্তিশালী হয়ে যেতে হবে। যখন আপনি আবার শক্তিশালী হয়ে যাবেন, তখন আপনি ওই একটা কোম্পানি যদি আপনাকে ডিকটেট করতে চায়, আপনি চাইলে চ্যালেঞ্জ অথবা রিফিউজ করতে পারবেন। তো বাংলাদেশকেও আসলে এগুলি মেনে, তা আমি মনে করি যে এই যে তুলনাগুলি যে পশ্চিমাদের বিরুদ্ধে অভিযোগগুলি আসে কিনা, আসেও তো নাই। আমরা তো এরকম অভিযোগ পাকিস্তান, ভারত তারা খুব করেছে যে অমুকের বোলিং অ্যাকশন খারাপ। আমি বরং আমাদের প্রতিনিধি দেবের একটা মন্তব্য আমি কি এক্সপান্ড করতে চাই, যে এটার বোধহয় রিমেডি এটা হতে পারে যে ভারতের যে টেকনোলজিটা ছিল, যেটা দিয়ে পরীক্ষাটা হয়েছে, সেটা তো সেকেলে। আমরা যেটা করতে পারি, আমরা নিজেরাই যদি আয়োজন করি যে আমরা একটা বেটার টেকনোলজিতে আবার টেস্ট করব, তাতে হয়তো অন্তত একজনকে মুক্ত করা যেতে পারে। আরেকটা হচ্ছে যে একজনের ত্রুটিটা কিন্তু বাংলাদেশেই ধরা পড়েছিল, সুতরাং আমি তো এটার জন্য তাহলে আর বাইরের কাউকে একিউজ করতে পারছি না। আমরা তো এখানে রিমিডিয়াল নেই। তো আমি তো মনে করি আমরাও কেন ওই টেকনোলজিটা অ্যাকোয়ার করে নিই না, যাতে আমাদের খেলোয়াড়দেরকে বাইরে কেউ চ্যালেঞ্জ করতে পারে। আমরা এর জবাবটা দেব চৌধুরীর কাছে নিয়ে ফেরদৌস হোসেনের কাছে ফিরবো। দেব, কোন দেশ, কোন ক্রিকেট দল বা এই যে বিসিবি, আমাদের ক্রিকেট কন্ট্রোল বোর্ড, আমরা চাইলে কি নিজেরা এরকম বায়োমেশিন স্থাপন করে প্রতিনিয়ত নিজেদের যে সন্দেহ আছে সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে এগোতে পারি কিনা? এটি একটি জানবার বিষয় আপনার কাছে। আর জানতে চাইবো, এই যে পশ্চিমা ক্রিকেটাররা, তারা কি ত্রুটিমুক্ত কিনা মনে করেন কিনা আপনি? যদি তারা ত্রুটিমুক্ত হয়েই থাকেন, তাহলে সেটার তরিকাটাই দেখি। রূপা, প্রথম প্রশ্নের উত্তরটা হচ্ছে যে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে বোলাররা যখন বল করে, সেটা খুব ভালোভাবে মনিটর করার দায়িত্ব হচ্ছে বিসিবির। এখনকার ক্রিকেটটা যে পথে এগুচ্ছে, সেখানে আলটিমেটলি ভালো বোলারের চেয়ে উইকেট পাওয়াটা মূল বিষয়। আপনি যদি একটু পেছনে ফিরে যান, আপনি অবশ্যই দেখবেন যে যারা সাসপেক্টেড বোলিং অ্যাকশনের কারণে বিভিন্ন সময় নিষিদ্ধ হয়েছেন, সাইদ আজমল, সুনীল নারায়ণ, তারা কেউই কিন্তু বাংলাদেশের বোলার না, তারা একজন পাকিস্তানের বোলার, একজন ওয়েস্ট ইন্ডিয়ান বোলার। যেটা হয়েছে, আইসিসির খুব হাস্যকর একটা নিয়ম আছে যে 15 ডিগ্রির একটা ব্যাপার। আমার পার্সোনালি এটা মনে হয় হাস্যকর, এবং এই বোলার যারা ছিলেন তারা সবাই কিন্তু ফুল হাতা জার্সি পরে বোলিং করতেন। এটার মূল কারণ হচ্ছে হাত বাঁকালে স্বাভাবিক দৃষ্টিতে বোঝা যায় না। আমার প্রশ্ন হচ্ছে, আইসিসি কি করে ফুল স্লিভ একটা জার্সি একজন স্পিনারের জন্য অ্যালাউ করতে পারে, এবং সেই ফুল স্লিভ পরার বেনিফিট প্রত্যেকটা বোলার যারা চাকিং এর বিরুদ্ধে অভিযুক্ত তারা সবাই ব্যবহার করেছেন। আরাফাত সানি ব্যবহার করেছেন, আব্দুর রাজ্জাক রাজ ব্যবহার করেছেন, আমাদের সোহাগ গাজী ব্যবহার করেছেন, সুনীল নারায়ণ ব্যবহার করেছেন, সচিত্রা সেনানায়কে ব্যবহার করেছেন, সাইদ আজমল ব্যবহার করেছেন। অর্থাৎ আইসিসি নিজেরা কি করছে তারা নিজেরাই জানে না। আর আপনি একটা ব্যাপার বলছিলেন যে আমরা করতে পারি কিনা, অবশ্যই আমরা পারি। সেই ক্ষেত্রে
স্পেশালি বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে যারা ম্যাচ রেফারি হিসেবে থাকেন তাদের এটা মূল দায়িত্ব একটা বোলারের বোলিং অ্যাকশন কেমন সেটা মার্ক করা, এবং যদি কোনো বোলারের অ্যাকশনে কোনো রকম ত্রুটি পাওয়া যায় সেটাকে অবশ্যই বিসিবির গোচরে নেওয়া এবং যত দ্রুত সম্ভব এক্সপার্টদের সঙ্গে বোলিং কোচদের সঙ্গে কথা বলে সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, যাতে তার অ্যাকশনটা শুধরে যায় বা 15 ডিগ্রি কম হাত বাঁকে। আর দ্বিতীয় প্রশ্নের ব্যাপারে আমি বলতে পারি যে পশ্চিমা দেশের বোলার, আমি পশ্চিমা দেশে যাব না, আমি শুধুমাত্র দুটো বোলারের উদাহরণ দিতে চাই যেটা গত 15 দিনে গণমাধ্যমে বলা যায় যে বা ফেসবুক কিংবা আপনার যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আছে সেখানে স্প্রেড হয়ে গেছে বা একদম ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে। সেটা হচ্ছে ভারতের দুই বোলার রবিচন্দ্রন অশ্বিন এবং জসপ্রীত বুমরা, যিনি একজন ফাস্ট বোলার। তাদের দুইজনের বোলিং অ্যাকশন স্বাভাবিক দৃষ্টিতে দেখলে যেটাকে বিভিন্ন সময় আপনার মনে হবে যে তাদের বোলিং অ্যাকশনও অবৈধ, অর্থাৎ 15 ডিগ্রির হাত বাঁকানোর যে নিয়মটা থাকে সেই নিয়মটা ভাঙছে বলে আপনার মনে হবে। কিন্তু এই ব্যাপারে নাইমুল ইসলাম খান যেটা বলছিলেন আমি তার সঙ্গে শতভাগ একমত, যেটা হচ্ছে যে রূপা আসলে বাস্তবতা হচ্ছে জলে থেকে কুমিরের সঙ্গে যুদ্ধ করা যায় না। যদি কুমিরের সঙ্গে সমঝোতা করে আমরা কোনোভাবে টিকে থাকতে পারি এবং টিকে থেকে আমরা যদি আমাদের শক্তি সামর্থ্য যোগ্যতা প্রমাণ করে মাঠের ক্রিকেটে প্রমাণ দিতে পারি বড় দলকে হারিয়ে যে বাংলাদেশ, সেটাই হবে সবচেয়ে বড় প্রতিশোধ এবং অর্জন। হাসিবুল হাসান, এই যে বিসিবির ভূমিকা যেটি দেব চৌধুরী উল্লেখ করলো, যে বিসিবির সতর্ক হওয়া বা উইকেট পায় একমাত্র বলারের লক্ষ্য নয়, তার অনেক বিষয়ে সতর্ক হওয়া দরকার, সে বিষয়টি আসলে নজরদারির মধ্যে ছিল কিনা? অবশ্যই ছিল। বিসিবি কিন্তু যারা এই ধরনের সাসপেক্ট বোলার আছেন তাদেরকে একটা লিস্ট তৈরি করে কিন্তু তাদেরকে সে ধরনের, সেই তালিকাতে কি কখনো তাসকিনের নাম উঠেছে? না, তাসকিনের নাম উঠেনি, আপনার সানির নাম ছিল, আরাফাত সানি। তো আমি বলবো যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু এই ধরনের বোলিং আগে যেমন থার্ড ডিভিশন, সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশনে প্রচুর বলার ছিল, সেগুলো কিন্তু এখন আর দেখা যায় না। সেখান থেকে কিন্তু বেড়ে আসছে। আমি ঘরোয়া ক্রিকেটের সাথে জড়িত আছি, তো আমি এখন দেখছি যে সেখান থেকে কিন্তু অনেক বলতে গেলে নাই, এখন এই যে সাসপেক্ট বলার কিন্তু নাই। তো আমি বলি যে তাসকিনের ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ একদম জোর করে করা হয়েছে আমি বলবো। অনেক ধন্যবাদ হাসিবুল হোসেন শান্ত এবং দেব চৌধুরীকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা একটা বিরতি নিয়ে আলোচনায় ফিরতে চাই। রাজনীতির খবর আছে, বিএনপির কাউন্সিল হয়ে গেল, তাজা খবর, খালেদা জিয়া কথা বলেছেন, দীর্ঘ বক্তৃতায় তিনি দলের জন্য দিক নির্দেশনা রেখেছেন, নানান চমকও দেখাবার চেষ্টা করেছেন। আসলে তাতে কতটুকু চমৎকৃত আমাদের খবরের অঙ্গন সে বিষয়ে কথা বলবো, থাকুন একাত্তর জানা যায়।